আমরা বিবিসির একটা অনুসন্ধানী প্রতিবেদন দেখেছি, সারা দেশবাসী দেখেছে এবং এক ধরনের ইমোশন তৈরি হয়েছে প্রত্যেকের মধ্যে, দেখে খুব ভালো লেগেছে। ১ বছর পর হলেও দেখেছে। সেখানে শেখ হাসিনার একটা সাবেক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য ১৯ সেকেন্ড বা ১৮ সেকেন্ডের বক্তব্য প্রচার হয়েছে। বিবিসি বলছে যে এটা শেখ হাসিনার বক্তব্য। আবার মানুষ বলছেন যে হ্যাঁ, বিবিসি যেহেতু বলেছে অনেকেই বিশ্বাস করেছেন। আবার কেউ বলছেন যে এটা কাট করে লাগানো হয়েছে। এটা এই যে আমাদের হলি আর্টিজান হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা কাউকে হয়তো নির্দেশ দিচ্ছেন, কিছু বলেছেন। আবার রাষ্ট্র আক্রান্ত হলে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী, তখনকার সরকার প্রধান কোনো কথা বলতে পারেন কিনা, এই ধরনের নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে। এবং বিবিসির এই প্রতিবেদনকে কেউ বলছেন আবার একপেশে, একেবারে একপেশে এক পক্ষের বক্তব্য নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। আপনার শুরুতেই একটা বক্তব্য আমরা এই প্রতিবেদনটি সম্পর্কে শুনতে চাই, দেন আমরা অন্যান্য বিশ্লেষণে যাব। জি প্লিজ। বিবিসি তো একটা আন্তর্জাতিক মানুষ গণমাধ্যম, জি তাই না? তো আমরা চাবো যে একটা রিপোর্টে যা কিছু মানে যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন হয় তার সবই থাকবে। একটা পূর্ণাঙ্গ রিপোর্ট বলতে যা বোঝায়। হুম, আপনিও তো গণমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, হুম, এবং আমরা যারা কথা বলছি তারা মোটামুটি এটুকু আমাদের জানা হয়ে গেছে যে একটা রিপোর্টে কি ধরনের এলিমেন্ট থাকা প্রয়োজন। বিবিসি যে রিপোর্টটি প্রকাশ করেছে আমার কাছে মনে হয়েছে এটা একেবারে ইন্টেনশনালি, এবং আপনি যদি বলেন যে একপাক্ষিক, অবভিয়াসলি যদি বলেন কেন, কিছু নর্মস আছে। আদালতে জি যখন একজন আসামিকে তার গলায় তোলা হয়, তাই না, তার পক্ষে একজন আইনজীবী হুম, থাকে, সেই আসামির পক্ষ হয়ে আইনজীবী তার পক্ষ সমর্থন করে, যুক্তি দাঁড় করায় তিনি অপরাধী কি অথবা অপরাধী কি না। সাংবাদিকতায় এ ধরনের কিছু বিষয় আছে। আমি যদি নিজের চোখে দেখিও যে অমকে এক্স ওয়াই জেড খুন করছে, আমি সরাসরি লিখে দিতে পারি না যে এক্স ওয়াই জেড খুন করেছে। আচ্ছা, আমি বলবো যে তাকে দেখা গেছে এই অবস্থায়, সে অবস্থায়, তার বক্তব্য আমাকে নিতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এইখানে যেই ভাবে উপস্থাপন করা হয়েছে, কারো বক্তব্য নেওয়া হয়েছে। বিবিসি ওখানে লিখছে যে আওয়ামী লীগের একজন মুখপাত্র তিনি এটি অস্বীকার করেছেন যে না, এটি শেখ হাসিনার অডিও নয়। তবে এটি যদি সত্য হয়ে থাকে তবে তিনি বেআইনি কোনো কাজ করেননি। সেই মুখপাত্রটি কে, নাম কেন প্রকাশ করা হয়নি? অন্যান্য নানান গণমাধ্যমের তো নাম প্রকাশ করা হয়, সে বিদেশে যারা পালিয়ে আছেন বা লুকিয়ে আছেন আওয়ামী লীগের, তাদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাদেরকে। যেমন আপনিও আপনার চ্যানেলে অনেকে নিয়ে আসেন, তাদের বক্তব্য শোনেন, তাই না? আচ্ছা, জি জি এক্ষেত্রে কারো বক্তব্য নেওয়া হয়নি, মনে হয়েছে মানে মন গড়া একটা একজনের বক্তব্য তুলে ধরেছে, একেবারে কাল্পনিক মনে হয়েছে আমার কাছে। দ্বিতীয়ত হচ্ছে বিবিসির যে ৩৫ মিনিটের ভিডিও ভার্সন, হ্যাঁ, রিপোর্টের, এর মধ্যে সম্ভবত ৩১ মিনিট ৮ সেকেন্ড থেকে ৩১ মিনিট ৮ সেকেন্ড থেকে সম্ভবত ৩১ মিনিট ১৬ সেকেন্ড বা এই টাইপের ৮ সেকেন্ডে একটা অডিও ক্লিপ দেখানো হয়েছে, শোনানো হয়েছে শেখ হাসিনার। হুম, আচ্ছা, অপর প্রান্তে কে ছিলেন, কার সাথে কথা হচ্ছিল, কথোপকথনের জায়গাটি কোন বিষয়কে কেন্দ্র করে? শুধু বলা হয়েছে, আমি ধরে নিলাম এটা সত্য, ধরে নিচ্ছি এটা জি সত্য, এটা কোনো ফেক ভিডিও না, মানে অডিও না, কোনো এআই টুলস ব্যবহার করে কোনো ধরনের কোনো মেকিং কোনো কিছু না। তাহলে আমার কথা হচ্ছে যে এই রিয়েলিটিটা কোথায়? মানে কথোপকথন যে হচ্ছে কারোর সঙ্গে, কোন জি প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, এমন কিছু তো আমরা বুঝতে পারছি না। বিবিসি এর পেলোয়ার দিয়ে দিল। বিবিসি বিবিসি বলছে তারা নিজেদের এআই টুলস ব্যবহার করে নিশ্চিত হয়েছে যেটি রিয়েল। আবার ইয়ারশট এই টাইপের একটি প্রতিষ্ঠান যারা পরিবেশ নিয়ে কাজ করে এবং ফেক ভিডিও বা ফেক অডিও এগুলো যাচাই বাছাই করে, বলা হচ্ছে যে তাদের কাছ থেকে এটি যাচাই করা হয়েছে। আরো বেশি সন্দেহজনক যখন কিনা টবি ক্যাডম্যানের কথা আসে, যে টবি ক্যাডম্যান হ্যাঁ বলেছেন যে এটি আমাদের খুব কাজে লাগবে ট্রাইব্যুনালে। আচ্ছা, জি বাংলাদেশে আর কোন আইন বিশেষজ্ঞ নেই, তার তার রেফারেন্স দেওয়া যেত না, তার বক্তব্য নেওয়া যেত না? টবি ক্যাডম্যান কে? টবি ক্যাডম্যান তো সেই ব্যক্তি, ব্রিটিশ আইনজীবী, যিনি যাকে জামায়াতে ইসলামী ২০০৯ এর পরে যখন জামায়াতের শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হলো, ট্রায়াল শুরু হলো, তখন জামায়াতে ইসলামী টবি ক্যাডম্যানকে নিয়োগ দিতে চেয়েছিল তাদের আইনি পরামর্শক হিসেবে, যারা যারা অভিযুক্ত হয়েছিলেন, যাদের ট্রায়াল চলছিল। জি সেই টবি ক্যাডম্যান এখন তাজুল ইসলামের পরামর্শ। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর,
তাজুল ইসলাম তো জামাতের যেই অভিযুক্ত ব্যক্তিরা মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের মূল আইনজীবী, তাই না? তিনি এখন জি রাষ্ট্রের আইনজীবী। এটা বেশ মানে হাস্যকর আমার কাছে মনে হয়েছে। একদিকে হাস্যকর, আর একদিকে ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হচ্ছে বাংলাদেশে আর কোনো আইনজীবী ছিল না যে চিফ প্রসিকিউটর করার মতন ট্রাইব্যুনালে। যিনি বিবাদী আচ্ছা পক্ষে ছিলেন তিনি এখন বাদী পক্ষে। যাই হোক, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। জি সেই টবি ক্যাডম্যানের বক্তব্য নেওয়া হলো বিবিসির পক্ষ থেকে। আমরা এইগুলো থেকে কি বুঝে নেব? আমি ধরে নিলাম যে শেখ হাসিনা এই ধরনের নির্দেশনা দিয়েছিলেন, ধরে নিলাম, কিন্তু তারপরও কি এই এলিমেন্ট গুলো একেবারে মানহীন সাংবাদিকতাকে নির্দেশ করে না যা কিছু তুলে ধরা হয়েছে? অথবা মানসম্পন্ন কোনো রিপোর্টিং এর ক্ষেত্রে অন্য কোনো পন্থা অবলম্বন করা দরকার ছিল কিনা? আরেকটা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে জি এই সেই বিবিসি যে বিবিসি কে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছিলেন শেখ হাসিনার ভক্ত বিবিসি বাংলা। এখনো আছে সেই ফেসবুকে তিনি যেটা লিখেছিলেন বা পত্রিকা যেটা নিউজ হয়েছিল। অর্থাৎ আমি যতটুকু দেখেছি, আমার যদি ভুল না হয়ে থাকে, বিবিসি এই রিপোর্টে সম্ভবত প্রথম শেখ হাসিনাকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে আমি আবারও বলছি, আমার যদি ভুল না হয়ে থাকে, আর কোন প্রতিবেদনে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি। আমি বলছি না যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হিসেবে লেখা উচিত কি লেখা উচিত, আমি সে বিতর্কে যাচ্ছি না। তবে বিবিসি লেখেনি, এই কারণে প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম এটিকে অ্যাড্রেস করেছিলেন এবং বিবিসি কে এমন ভাবে ট্রিট করা হচ্ছিল যে বর্তমান গভর্নমেন্টের শত্রু। পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছিলেন এই মন্তব্যের কারণে। এখন বিবিসি কেন হঠাৎ তার প্ররোচনায় কি উদ্দেশ্যে এই রিপোর্টটি করলো, এটি অনেকের মনে সন্দেহ। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। এখন মঞ্জুরুল আলম পান্না চমৎকার বলেছেন সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে। স্যার, কেউ কেউ বলছেন যে বিবিসিতে চাং কিনে এই ধরনের একটা অনুষ্ঠান চালানো হয়েছে। আমি জানি না, হয়তো মেকিংটা বাংলাদেশেই হয়েছে, বিবিসিতে চাং কিনে চালানো হয়েছে বাংলা এবং ইংরেজিতে। আরেকটি কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এখানে শুধু ওই যে আমি যে কথাটি বলছিলাম আর কি, এক পেশে ঘটনার উপর কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে বা শেখ হাসিনার সাথে কথা বলেনি, বা ভিকটিম যারা, পান্না ভাইও যেটা বললেন, যাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে তাদের কারো ইন্টারভিউ খুব একটা নেওয়া হয়নি। এবং এখানে বলা উচিত ছিল যে আমরা শেখ হাসিনার সাথে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারিনি, সাংবাদিকরা যা করেন আর কি, বা তিনি বলেছেন এই কথা, কিন্তু সেই ধরনের কোনো কথাও আমরা এই প্রতিবেদনও দেখতে পাইনি। এই ক্ষেত্রে বিবিসির যে এত বড় একটা সংবাদ প্রতিষ্ঠান, নিরপেক্ষতা নিয়ে আপনার বিশ্লেষণ কি স্যার, একটু যদি বলেন। ধন্যবাদ। দেখুন, আমি কিন্তু অবাক হইনি। আমি একটু অফ দ্য ট্র্যাক বক্সের বাইরে গিয়ে নানান বিষয়ে গবেষণা করি, খোঁজ খবর রাখার চেষ্টা করি। জি তো বিবিসির দুটো চেহারা আছে এবং দুটি ঘর আছে, দুটি কর্মকাণ্ড আছে, সেটা সম্পর্কে আমি সবাইকে অবহিত করতে চাই। লন্ডনে আমরা যে বুশ হাউস যাওয়া আসা করেছি, প্রোগ্রাম করেছি টাইম টু টাইম, সেই দপ্তরে বা এখন হয়তো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু লন্ডনে অবস্থিত যে আউটলেট বিবিসির, সেখানে যারা কাজ করেন তাদের এন্ড অফ দ্য মান্থ পে চেক আসে ব্রিটিশ জনগণের করের পয়সা বা টাকায়, জি ট্যাক্স মানে। বিবিসির আরেকটি উইং আছে, মনিটরিং সার্ভিস। একটা হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং সার্ভিস, একটা মনিটরিং সার্ভিস। মনিটরিং সার্ভিস অবস্থিত লন্ডন থেকে ঘন্টা খানেকের দূরত্বে বার্কশায়ার বলে যে কাউন্টি আছে, সেখানে ক্যাভারশামস। এটি একটা পুরনো জমিদার বাড়ি, সেখানে জি চমৎকার আর্কাইভ মতো আছে, এবং সেখানে বসে পৃথিবীর তাবৎ যত ভাষায় টেলিকাস্টিং ব্রডকাস্টিং হয় সেগুলো মনিটর করা হয়। জি এবং বেসিক্যালি এটা স্প্যানিশ রিলেটেড একটা কাজ। সে কারণে লন্ডনে যারা কাজ করেন তাদের ইউনিয়ন রাইট আছে, অর্থাৎ ধর্মঘট করার অধিকার আছে, কিন্তু যারা জি বার্কশায়ারে কাজ করেন তাদের ইউনিয়ন রাইট নেই। অর্থাৎ জি এট দ্য এন্ড অফ দ্য মান্থ তারা যেই কর্তৃপক্ষ থেকে বেতন পান সেটি হচ্ছে আর কোনো অন্য কোনো প্রতিষ্ঠান নয়, মার্কিন এফবিআই, জি মার্কিন গোয়েন্দা সংস্থা। তো সেই জন্য বিবিসির দুটো চেহারা আছে, সেটি মার্কিন বাংলাদেশে থেকে বিবিসি অনুদান পায়। জি, বেতন পে চেক আসে এফবিআই থেকে। ওয়া, আচ্ছা, এটা কি বললেন? আচ্ছা, ঠিক আছে। আমি বললাম, এটা বাংলাদেশে খুব কম মানুষ জানেন বলে আমার ধারণা।
জানি না, আমরা জানি না। আর আমি শুনলাম। যেহেতু একটু বক্সের বাইরে চিন্তা করি, একটু অফ দ্য ট্র্যাক খোঁজ খবর রাখার চেষ্টা করি, তা আমার সৌভাগ্য হয়েছে ওখানে যে লাইব্রেরি আছে সেখানে কাজ করবার ক্যাভার শামসি। সেখানে সবিষয়ে লক্ষ্য করেছি, আমি দুটো উদাহরণ দিই। আপনার দোজ হু ম্যাটার্স ইন বাংলাদেশ, তাদের সবার উপরে একটা করে ডোসিয়ার আছে। যেমন আমাদের এনায়েতুল্লাহ খান, সাবেক প্রয়াত সম্পাদক হলিডে পত্রিকা, জি এবং তিনি আপনার ডিপ্লোম্যাটিক পার্টিতে গিয়ে আকণ্ঠ পান করেন এবং সবসময় এসকর্ট থাকে, নারী স্যার মাঝখানে একটু কথা বলেনি। বারাকাত স্যার গ্রেপ্তার হয়েছেন সম্ভবত, আপনি এই সম্পর্কে যদি একটু কিছু একটা বলে দেন। অর্থনীতিবিদ আবুল বারাকাত, হ্যাঁ, রায়চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। একটু যদি একটু বলে তারপরে শুরু করেন স্যার একটু। আমি যেটি বলবো সেটি হচ্ছে প্রফেসর আবুল বারাকাত আমাদের জ্যেষ্ঠ সহকর্মী, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি। জাপান স্টাডি সেন্টার বলে যে সেন্টারটি আছে তার পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। দায়িত্ব নেওয়ার আগে আমি ডিরেক্টর ইনচার্জ বা ভারপ্রাপ্ত পরিচালক ছিলাম। এবং প্রফেসর আবুল বারাকাত তিনি জাপান সম্রাটের সর্বোচ্চ সম্মাননা লাভ করে একজন ব্যক্তি। তার যে অবদান জাপান বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণে, সেই কারণে স্বীকৃতি স্বরূপ তাকে সম্রাট এই পদকটি দিয়েছেন। যেমন আমাদের প্রেসিডেন্ট ওবামা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গলায় মার্কিন সর্বোচ্চ বেসামরিক যে মেডেল সেটি পরিয়ে দিয়েছিলেন, সেরকম একটি বিষয়। এবং জাপান দূতাবাস ঢাকায় এই উপলক্ষে একটা রিসেপশন আয়োজন করেছিল তার অনারে, এবং আমরা আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। এখন ধরুন তার মতো একজন কৃতবিদ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির তিনি সভাপতি ছিলেন, এবং প্রথমত কিন্তু প্রক্রিয়াটা অনেকদিন ধরে শুরু হয়েছে। তিনি, আপনি জানেন যে গত সরকার কর্তৃক জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হয়েছিলেন। Then he picked up quarrel with the then finance minister প্রয়াত আবুল মাল আব্দুল ভাই, এবং সেই বিষয়ের এই যে মানে আপনি যদি ডিফাইন্ড হন, দেন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা আপনাকে ক্ষমা করতে জানে না। যদি একটি উন্নত সভ্য দেশ হয় তাহলে সেখানে প্লুরাল একটা পার্সপেক্টিভ থেকে যারা ডিফাইন্ড তাদেরকে চমস্কির মতো সম্মাননা চোখে দেখা হয়, সম্মানের চোখে দেখা হয়। আর আমাদের এখানে উল্টোটা, এবং প্রফেসর বারাকাত তার সবচেয়ে বড় উদাহরণ। আর প্রফেসর বারাকাতের যে অর্থনীতি সমিতি সেটাও কিন্তু খুব বেদখল হয়ে গেছে। ইস্কাটন সবুজ সংঘের পাশে অবস্থিত যে ভবনটি, সেখানেও নানান রকমের বর্ষা আমরা দেখেছি। প্রফেসর বারাকাত তিনি প্রচুর গবেষণা করেছেন, তার মৌলিক অনেক অবদান আছে, এবং তাকে আমি কাছ থেকে যতটুকু দেখেছি তিনি একজন ভালো গবেষক। তো ফলে সে কারণেই মেরুদণ্ড সোজা ছিল বলে পিকড আপ করাল উইথ আবুল মাল আব্দুল ভাই, এবং তার ফলে আজকে তাকে আপনার ডিবির হেফাজতে যেতে হয়েছে। দুদক আপনার তাদের যে মামলা করেছে তার ধারাবাহিকতায় এই কাজটি করেছে। সুতরাং এটাতে আপনার অনেকেই অবাক হবেন, যেমন আমরা অবাক হয়েছি। ধন্যবাদ। এখন আমরা চলে আসি বিবিসির যে ব্যাপারটি, সেটি আসলেই আপনার আই ওপেনার। কারণ আপনার মার্কিন প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এমওইউ, তার উপর ভিত্তি করে কিন্তু বিবিসির এই অ্যারেঞ্জমেন্টটি করা হয়েছিল। দ্বিতীয়ত এটি সবার আগে মানে ফোরফ্রন্টে চলে আসে যখন প্রেসিডেন্ট রেগান সিদ্ধান্ত নিলেন যে বিমান হামলা করে লিবিয়া গাদ্দাফিকে মেরে ফেলবেন। ব্রিটেন থেকে জঙ্গি বিমানগুলো উড়ে গেল, গিয়ে গাদ্দাফি যে প্যালেসে
থাকতেন বলে মার্কিনরা জানতো, সেখানে বোমা ফেললো। সেই বোমার আঘাতে গাদ্দাফির পালিত কন্যা মৃত্যুবরণ করলেন। কিন্তু তার একটা খেয়াল ছিল, তিনি রাতের বেলা সবসময় তাঁবুতে ঘুমাতেন, প্যালেসে ঘুমাতেন না। এবং এই খেয়ালের কারণেই, এই অভ্যাসের কারণেই তিনি সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন। জি এই ব্যাপারটি লিবিয়ার মানুষ যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেককে আপনার আন্দোলিত করেছিল। তার ফলে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এই, যে প্রায় 40 জনের মতো লিবিয়ান ট্রেনি পাইলট তারা ব্রিটেনে প্রশিক্ষণরত ছিলেন। তারা নিজেরা সিদ্ধান্ত নিলেন যে তারা সবাইকে অবাক করে এই ট্রেনিং নিচ্ছিলেন যে বিমানগুলোতে চড়ে, সেইগুলো তারা নিজেরা উড়িয়ে একযোগে দলে বলে গিয়ে হাজির হবেন মাতৃভূমিতে অ্যাজ এ প্রটেস্ট, এবং সারা বিশ্ব সেটা দেখবে। তো সেই চিন্তা থেকে আবেগে তাড়িত হয়ে একজন ক্যাডেট তিনি টেলিফোন করে বাড়িতে জানিয়ে দিলেন, আর কয়েক ঘন্টার মধ্যে আমি আসছি তোমাদের মাঝে, প্রস্তুত থেকো। এই যে আরবিতে তিনি টেলিফোনে কথা বললেন, ভাবলেন যে তার আরবি ভাষা তো কেউ বুঝবে না। মজাটা হচ্ছে ওই যে বাক্সারে অবস্থিত বিবিসির মনিটরিং সার্ভিস, সেখানে তো আরবি ভাষাভাষী লোকজন 24 ঘন্টা মনিটরিং করছে। তাদের চোখে পড়ে গেল বিষয়টা, তারা সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোকে জানিয়ে দিলেন। তারা দ্রুততম সময়ের মধ্যে রয়্যাল এয়ারফোর্স কে অবগত করলেন। দ্রুততম সময়ের মধ্যে, প্রায় হাফ এন আওয়ারের মধ্যে তাদের গ্রাউন্ডেড করা হলো, এবং তাদের আর ডিয়ারিং অ্যাডভেঞ্চারাস কাজটি করা হলো না। কিন্তু এর মধ্য দিয়ে বিবিসির এই চেহারাটি প্রকাশিত হয়ে গেল। আমার মতো যাদের একটু চোখ কান খোলা এবং নাকটা লম্বা, তারা কিন্তু ঠিকই করলেন হোয়াট ইজ অল অ্যাবাউট। এরপর গালফ ওয়ারের সময় আবার এই মনিটরিং সার্ভিস অ্যাক্টিভেটেড হলো, ফোরফ্রন্টে আসলো, এবং আপনার স্টেট উইদিন স্টেট অ্যাক্টর হিসেবে, ইন্টেলিজেন্স আউটফিট হিসেবে যা কিছু করা দরকার সেটি তারা করেছিলেন। তাদের লিস্টিং পোস্ট আছে ব্রিটিশদের, কিন্তু সাইপ্রাসে, যেই সাইপ্রাসে এবার আপনার ইসরায়েল ইরান যে 12 দিনের যুদ্ধ, সেখানে প্রমিনেন্ট রোল প্লে করেছে বা ফোরফ্রন্টে এসছে। ইসরায়েলি অনেক নাগরিক সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আবার আপনার শ্রীলঙ্কাতেও তাদের লিস্টিং পোস্ট ছিল বলে শোনা গেছে। এমনি এখন স্যার আমাদের এই বিবিসির যে প্রতিবেদনটা, সেটাতে যদি একটু সেটা নিয়ে যদি একটু শুনতে চাই। এখন ধরুন, যেহেতু মার্কিন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কায় মনোবাক্যে তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন যাতে হাসিনা রেজিমের পতন ঘটে এবং তদস্থলে তাদের পছন্দের রেজিম টেক ওভার করে। এবং আপনি নিশ্চয়ই মনে আছে, পান্নাও নিশ্চয়ই আমি আউট, যে আমি দীর্ঘদিন ধরে গত আমলে বলে আসছিলাম যে মার্কিন অগ্নিবাণ আসছে। জি, বলেছেন বিভিন্ন সময়, আপনি বলেছেন। জি জি জি। কিন্তু কেউ আমার কথা কর্ণপাত করেনি, কারণ স্থাবকরা ঘিরে রাখলে যে কাণ্ডটি হয়। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় দুর্বলতা, তারা রিসার্চ এবং তথ্য বিষয়ক যে সেলটি থাকে, তাদের যে পদটি থাকে তথ্য গবেষণা সম্পাদক, এইটা সবচেয়ে গুরুত্বহীন মনে করেন। সেই জন্য আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আফজাল মহোদয় তিনি এই দায়িত্বে ছিলেন, বরিশাল অঞ্চলের মানুষ, দল করতেন তার মতো করে। এবং আপনার একজন কৃতবুদ্ধ গবেষক, তাকে বলা যাবে কিনা এই ব্যাপারে আমার ভেবে দেখতে হবে। তারপরে যাকে দায়িত্ব দেওয়া হলো সেলিম মাহমুদ, তিনি শিক্ষক বটে, ল ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে কমিশনে কাজ করেছেন। কিন্তু তার এই গবেষণা যেই নোজ এবং ইয়ার, সেটা তার দলকে কতটা উপকৃত করেছে আবার সিরিয়াস ডাউট আছে। তিনি আপনার দল যখন ক্ষমতায়, তখন মার্কিনীদের সঙ্গে অপড্রবিং এর চিন্তা থেকে আপনার নিজের জন্য স্পেস কার্ভ আউট করে নেওয়ার চিন্তা থেকে তিনি শান্মিয়াপা, যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তার সঙ্গে রীতিমতো মল্লযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। মার্কিনীরা খুব বেজার হয়েছিল বিষয়টা নিয়ে, বলেছেন না আওয়ামী লীগের ডেজিগনেটেড যিনি গবেষণা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়গুলো নিয়ে কাজ করেন, তিনি স্বামী, যিনি একসময় রেড ক্রিসেন্ট সোসাইটিতে কাজ করতেন, তিনি আমন্ত্রিত, সেলিম মাহমুদ নন। আপনার নিশ্চয়ই সাগাটি মনে আছে। একইভাবে আমাদের
সবচেয়ে বড় আরেকটি রাজনৈতিক দল বিএনপি, এটার গবেষণা ও তথ্য বিষয়ক যিনি দায়িত্বে আছেন নসু ভাই। এখন জি। নসু ভাইকে গবেষক হিসেবে ডিউ রেসপেক্ট, কতজন চেনেন জানেন, আমি আমার উইথ পিচ অফ সল্ট আমার ভেবে দেখতে হবে, নাথিং পার্সোনাল এগেইনস্ট হিম। কোইন্সিডেন্টালি সেলিম মাহমুদ এবং নসু ভাই দুজনের বাড়ি কিন্তু চাঁদপুর জেলায়। স্যার আমরা যদি বিবিসিতে একটু চলে আসি, আচ্ছা পান্না ভাইয়ের কাছে এবার আমি একটু আবার আলাপ স্যারের কাছে আবার আসবো। পান্না ভাই আপনার কাছে যেটি জানতে চাইব যে বিবিসির প্রতিবেদন সম্পর্কে এক একজন এক এক কথা বলছে। আমি সাংবাদিক না, কিন্তু আপনি সাংবাদিক, সো সাংবাদিকতা পেশার সাথে জড়িত, আপনি কথা বলেন সেভাবে। কিছু কিছু কথা যেমন এরকম বেরিয়ে এসে যে এতজন পুলিশ যে হত্যা হলো, সেই পুলিশদের স্ত্রী বা কারো ভাই বা পুলিশ প্রশাসনের হেড কারো ইন্টারভিউ নিয়েছে কিনা বিবিসি, অথবা যারা স্বীকার করেছে যে আমরা স্নাইপার দিয়ে গুলি করেছি, আমরা মেট্রো রেলে আগুন লাগিয়েছি, আমরা পুলিশ হত্যা করেছি, তাদেরকে বিবিসি খুঁজেছে কিনা, তাদের যেহেতু অনুসন্ধানী প্রতিবেদন, তাদের কোনো বক্তব্য আছে কিনা, অথবা মুক্তিযুদ্ধে ওই 24-এর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, শহীদরা যারা ফেরত এসছেন, শহীদরা ফেরত তাদের অনুভূতি কি, তারা কোথায় ছিলেন, কিভাবে আবার ফেরত আসলেন, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে তাদের কোনো বক্তব্য আছে কিনা। আরও অনেক ধরনের তথ্য আমরা দেখেছি, সেগুলো সম্পর্কে কারো কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আপনার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখেন, যে তাদের বক্তব্য থাকা কি উচিত ছিল, নাকি বিবিসি যা করেছে ঠিকই আছে? আমি একটু বলবো, যারা এই কথাটি বলছেন একটু আমার মনে হয় যে সাংবাদিকতা সম্পর্কে আমি সম্মান রেখেই করছি, তা যারা এই প্রশ্নগুলো উত্থাপন করছেন সম্মান রেখেই বলছি যে এইগুলো এইগুলো আমার মনে হয় অপ্রয়োজনীয় এক্ষেত্রে, যে একটা কন্টেন্টের মধ্যে সব বিষয় যে আনতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তবে আমরা যদি আশা করি যে ধারাবাহিকভাবে বিবিসি আরো 2-3টা রিপোর্ট করবে, সেগুলোর মধ্যে এগুলো মানে আপনি পুলিশ হত্যার কথা যেগুলো বললেন বা স্নাইপার রাইফেল যাদের হাতে যাচ্ছে সেগুলো আসতে হবে, মানে আমি বিষয়টি এইভাবে বলার চেষ্টা করছি, যদি এটি না হয় তখন আমরা বিতর্কটি তুলবো। যদি এটি না হয়, এখন আপনি যখন কথা বলেন, পরিমলা স্যার যখন কথা বলেন, আমরা যখন কথা বলি, তখন সে দেখবেন যে এই যে ট্যাগিং, যে একটা কি বলে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, যে কে কাকে ট্যাগ দিতে পারে, কি ধরনের ট্যাগ দিতে পারে। যখন আওয়ামী লীগের সময় আমরা আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, বিএনপি জামাতে দালাল বানিয়ে দেওয়া হয়েছে। এখন যখন কথা বলছি ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলছি। আবার দেখবেন একই কন্টেন্টের মধ্যে আপনাকে কেউ কেউ বলছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দালাল, কেউ আবার বলছেন যে আপনি শেখ হাসিনার দালাল। ওই একই কন্টেন্টের মধ্যেই আবার কেউ আপনাকে বিএনপি জামাতে দালাল হিসেবে উল্লেখ করছে। অর্থাৎ যার যখন এটা পছন্দ হবে না, তখন তার এগেনস্ট যে পার্টি তার দালাল বানিয়ে ফেলা হবে। এবং এরকম অনেক আপনি মন্তব্য নিশ্চয় পান, কই ইসমাইল সাহেব অমুক সময়ের কথা তো বললেন না, কই ইসমাইল সাহেব 18 বছর কই ছিলেন, 15.5 বছর কই ছিলেন, কিন্তু 15.5 বছর যে আপনি কথা বলেছেন তার ওইটা মাথায় নেই বিধায় এ ধরনের মন্তব্য করছে। আমি এই অর্থ বলছি যে এখনো যে একই কন্টেন্টের মধ্যে আমি একবার বিএনপির বিরুদ্ধে বললে নিজেকে নিউট্রাল প্রমাণ করতে হলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেই হবে, অথবা সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধেও 2-4 কথা বলতে হবে আমার নিরপেক্ষতা প্রমাণের জন্য, মানে এমন একটা ভাব সবসময় দর্শকদের থাকে। আমি দর্শকদের সম্মান দেখে বলছি, নিশ্চয় সব দর্শক না, কিছু কিছু মানুষ। এখন বিষয় হচ্ছে এই কথাই যারা বলছেন, আমি মনে করি না, আমি এর সাথে একমত নই যে এর মধ্যেই সব ধরনের কিছু থাকতে হবে। আমি আবারও বলছি, তবে যদি ইমিডিয়েটলি এই ধরনের আরো 2-1টি অনুসন্ধানী রিপোর্ট, যদিও এই রিপোর্টটি অনুসন্ধানী নয়, সো কল্ড ইনভেস্টিগেটিভ, সত্যি সত্যি পুলিশ হত্যা নিয়ে কিংবা স্নাইপার রাইফেল নিয়ে, কিংবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, অথবা কদিন আগে কলম্বিয়া ইউনিভার্সিটির যিনি জননীতিবিদ বা অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স যে কথাগুলো বললেন যে এর পেছনে যুক্তরাষ্ট্রের ছিল, হাত ছিল বা প্লট নির্মাণ করা ছিল, এইসব বিষয় নিয়ে বিবিসি যদি ইমিডিয়েটলি কথা না বলে, আমরা অবশ্যই বলবো, ধরে নিব যে বিশেষ উদ্দেশ্যে এই রিপোর্টটি করা হয়েছে। এবং যদি ওটি না হয়ে থাকে, তাহলে অবশ্যই এই রিপোর্টের মধ্যে ওই বিষয়গুলো আসা উচিত ছিল। আরো একটি বিষয়, 5 আগস্ট নিয়ে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে যে হত্যাকাণ্ড নিয়ে যে বিষয়টি, যে পার্টি এখানে এসেছে, 52 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ওইখানে পুলিশ কোন অবস্থায় গুলি করছিল,
কোন অবস্থায় গুলি করতে বাধ্য হয়েছে সেসব তো কিছু নিয়ে আসেনি। পুলিশ কি বসে বসে আঙুল চুষবে যখন তাকে আক্রমণ করা হবে? আমি সাথে সাথে একথাও বলছি, সেখানে যে আওয়ামী লীগের কেউ কেউ গুলি করেনি। আচ্ছা শুনুন, আমি একজন সাংবাদিক হিসেবে না, আমি ওই সময় ছাত্রলীগ যুবলীগের আক্রমণ শিকার হয়েছিলাম। আমি সংবাদ কভার করতে গিয়ে হোক আর যেভাবে হোক, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। কিন্তু আমি যদি বলি যে পুলিশ কি একটা গুলিও ছোড়েনি, যদি প্রশ্নটা করি, আপনি কি বলবেন? করেছে। অবশ্যই গুলি করেছে, ছুড়েছে। গুলি ছুড়েছে। কেউ কেউ অতি উৎসাহী হয়ে করতে পারে, কেউ কেউ আত্মরক্ষার্থে করতে পারে। আপনার কেপিআই যেগুলো খুবই স্পর্শকাতর স্থাপনা, সেগুলো তো রক্ষা করতে হবে, সেগুলো তো জাতীয় সম্পদ, তাই না? মেট্রো রেল যারা জ্বালিয়ে দিল, বিটিভি ভবনে যারা আগুন দিল, এই জাতীয় স্থাপনাগুলো রক্ষার জন্য তো পুলিশকে গুলি ছুটতে হবে। পুলিশকে আগ্নেয়াস্ত্র দেওয়া হয় কি জন্য? আপনি লেথাল ওয়েপন যেখানে সেখানে ব্যবহার নাই করেন, কিন্তু আপনাকে তো আক্রমণ প্রতিহত করার জন্য একসঙ্গে যেতে হবে, এবং সেক্ষেত্রে কোথাও কোথাও লিথাল ওয়েপন ব্যবহার করা যেতে পারে। সেটাও আবার দেওয়া হয়েছে কেন? তার নিশ্চয় আইনি নানান ধরনের ভিত্তি আছে। সো এইসব বিষয় তো বিবিসিতে আসেনি। কেন, কি অবস্থায় ওই পুলিশরা হত্যা মানে গুলি করলো? যদি পুলিশের গুলিতে মারা গিয়েও থাকে, আমি কনফার্ম না যে ওই 52 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা, আমি কনফার্ম নই যে আসলে 52 জন নিহত হয়েছে কিনা। তাহলে এত মানুষ যে নিহত হলেন, কারা গুলি করলেন, সেই প্রশ্নগুলো তো বিবিসি নিয়ে এলো না। 18 জন পুলিশকে পিটিয়ে হত্যা করে সিরাজগঞ্জে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই কৃতিত্বের দাবিদার এখন জামাতে ইসলামী নাই, সেই কৃতিত্বের দাবিদার এখন বিএনপি হয়। মেট্রো রেল কারা পুড়িয়ে দিয়েছিল, এখন তো ওপেন টক শোতে এগুলো স্বীকারোক্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন দেশবাসী মনে করছে যে আপনি যেটা বললেন বা যেটা ঘুরে বেড়াচ্ছে, আমরা একজন মারা গেলে 10 জন গুজব প্রচার করেছি, আমরা মেট্রো রেলে পুলিশ হত্যা করেছি, মেট্রো রেলে আগুন দিয়েছি। তাহলে তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি কেন? বিবিসির এটা যদি নিরপেক্ষ প্রতিবেদন হতো, তাদের তো ইন্টারভিউ নেওয়া উচিত ছিল এখানে। সেই বিষয়ে জি অবশ্যই নজর ছিল, এবং যারা ওপেন ডিক্লেয়ার করেছে যে, যেমন বঙ্গবন্ধু হত্যাকারী যারা ছিল মেজর ডালিম বা আর যারা ছিল মেজর রশিদ, কর্নেল রশিদ, তারা যেমন আত্মস্বীকৃত খুনি, এখানেও তো আত্মস্বীকৃত হামলাকারী কিংবা আত্মস্বীকৃত খুনি অনেকের বয়ান আমরা পেয়েছি ওপেন। কই, তাদের সাথে কথা বলেছে না, বিবিসি সেটা বলেনি। অনেকে বলছেন বিবিসি তাদেরকে খুঁজে পায়নি, তারা নাকি রাজশাহীতে গেছে ফজলি আম খেতে। যাই হোক, না, ঠিক আছে স্যার। স্যার আপনার কাছে আসি। স্যার আপনি একটু বলবেন যে আত্মরক্ষার জন্য রাষ্ট্র যখন আক্রান্ত হয়, ধরেন কানাডা সরকার যদি বিরোধী দল দ্বারা আক্রান্ত হয়, যে কোনো কারণে ধ্বংসলীলা সাধিত হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য, তখন সরকারের দায়িত্বটা কি? সরকার তখন নিশ্চয়ই একটা ভূমিকা রাখবে, নিরপেক্ষভাবে দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের একটা ভূমিকা থাকবে। পুলিশ ও আর্মি ও সেনাবাহিনী যে কারণে শপথ নিয়েছে, দেশ আক্রান্ত হলে বা নিজের আত্মরক্ষার জন্য নানান সময় নানান ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেটি তারা হয়তো গ্রহণ করেছে, সেই জন্য কিছু হয়তো ঘটনা ঘটেছে। এই ছাড়া বাংলাদেশে যে লস্করি তৈয়বা, তারা বলছে তারা ভূমিকা রেখেছে, যারা স্নাইপার দিয়ে গুলি করেছে তারা বলছে তারা ভূমিকা রেখেছে। এত কিছুর মধ্যে বিবিসি তাদেরকে কাউকে খুঁজে পায়নি, তাদের কারো ইন্টারভিউ নেয়নি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র আক্রান্ত হলে তখন সরকারের দায়িত্বটা কি? দেখুন, যখন পরাশক্তি এবং পরা প্রশাসন ডিটারমাইন্ড হয়, থাকে, পার্সু করে যে তারা রেজিম চেঞ্জ করবেই, এবং তখন আপনি যদি হেডস্ট্রং একটা পজিশন নিয়ে বসেন, কাম হোয়াট মে, আই উইল ফেস ইট, আই উইল স্ট্যান্ড ইন দ্য ওয়ে, তখন কিন্তু আপনার এরকম পরিস্থিতি তৈরি হয়। আপনি খেয়াল করে দেখেন যে ভদ্রলোক আপনার রাজসাক্ষী হওয়ার জন্য স্বপন্দিত হয়ে সম্মতি দিয়েছেন, আব্দুল্লাহ মামুন চৌধুরী, সাবেক আইজিপি। তাকে আমি ব্যক্তিগতভাবে, যখন তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সেই পর্যায় থেকে চিনি। অসংখ্যবার তার সঙ্গে আমার দেখা হয়েছে মাঠে ঘাটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে। তিনিও নির্বাচন ডিউটি পালন করতে এসেছিলেন। বেসিক্যালি নন কমিটাল একজন মানুষ, এবং চাকরি যেভাবে করে মানুষ, সেই চিন্তা থেকেই তিনি কাজ করেছেন।
তো ভদ্রলোক প্রথমেই কিন্তু আমার যতদূর মনে পড়ে ম্যাগনাটস্কি অ্যাক্টের আওতায় যখন টার্গেটেড হয়ে গেলেন, এটা ভয়ঙ্কর আপনার স্যাংশন। কিন্তু আপনি, জি। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব যারাই কোন না কোন ফর্মে আপনার টাচে আসবে তারা কুষ্ঠরোগী হয়ে যাওয়ার মতো অবস্থা, তারাও কিন্তু এর আওতায় চলে আসবে। তো এইরকম মানে- ভয়ঙ্কর জালে যখন আপনি আটকে পড়বেন, তখন নিজে চেয়েও আপনি তখন আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু বান্ধব তাদের স্বার্থ নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। এবং তখন আপনি একমাত্র আপনার হচ্ছে, আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে লঘুদণ্ড জুটবে কপালে, এবং আত্মীয় পরিজন তারা বেঁচে যাবেন। না স্যার, ওইটা একটা উনি রাজসাক্ষী হয়েছেন সেটা একটা। আমি বলছি স্যার, রাষ্ট্রের তখন দায়িত্ব কি? রাষ্ট্র যখন আক্রান্ত হয় সেই মুহূর্তে রাষ্ট্রের নিয়ম কি? রাষ্ট্র পুলিশ যখন আক্রান্ত হয়, পুলিশের আত্মরক্ষার কোনো ভূমিকা আছে কিনা? স্ট্যান্ডার্ড রুলস সেটা হচ্ছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের প্রয়োজনে আপনার পুলিশ ছত্রভঙ্গ করবার জন্য ফাঁকা গুলি ছুটবে, অ্যাজ পার স্ট্যান্ডার্ড রুলস। আপনার মিলিটারি এবং পুলিশ এই দুই বাহিনীর এই যে প্রশিক্ষণ ধরন, নেচার জি। আলাদা। আপনার সৈনিক যারা, তাদের সেখানে একটি গুলিও যাতে নষ্ট না হয়, অর্থাৎ শুট টু কিল, আপনাকে আপনার শত্রু নিধন করতেই হবে। এখানে ভয় দেখানোর কিছু নেই, ছত্রভঙ্গ করার মতো কিছু নেই। আপনি ওয়ার্নিং দিবেন, তারপরে শুট করে ফেলবেন। আর পুলিশের দায়িত্ব হচ্ছে সর্বশেষ রিসোর্ট, ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে গুলি করবে আপনাকে, শুট টু কিল, আদারওয়াইজ নট। আপনাকে জি। জখম করবে, আপনাকে ভয় দেখাবে, আপনাকে ছত্রভঙ্গ করার জন্য যা যা করা দরকার সেটি করবে। আপনার জি। ব্ল্যাঙ্ক ফায়ার যেটাকে বলে সেটা করবে, ব্লাস্ট ফায়ারে যাবে না। এখন এখানে আমাদের মাননীয় উপদেষ্টা, যিনি কিছুদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ফর্মার 1-স্টার জেনারেল, ফর্মার ইলেকশন কমিশনার, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, হ্যাঁ। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন, তিনি বিস্ময় প্রকাশ করে জানান দিয়েছিলেন প্রেসকে যে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, পুলিশের কাছে তো এই জিনিস থাকবার কথা না, অর্থাৎ 7.62 mm অটোমেটিক রাইফেল তো থাকবার কথা না। জি, এটি কিভাবে ব্যবহার হলো? এর জি। পরপরই কিন্তু তিনি হোঁচট খেলেন, তাকে দপ্তর জি। পাল্টে দেওয়া। মানে if you sort of come up with embarrassing issues, then you are in trouble. তাকে এরপরে 2বার ডক্টর পাল্টে দেওয়া হয়েছে। তো সেই জন্য আপনার এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর, এবং কিছু করতে সাপ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়। জি। এখন আপনার একটা লাইন কিন্তু ড্র করতে হবে। হুম। একটা হচ্ছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, আরেকটি বিষয় হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এখন ধরুন ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি একটা ভয়ঙ্কর প্রপোজিশন। এটি আপনি যেই পেশার মানুষই হন, যদি জি। এই তকমা আপনার উপর ছেড়ে দেওয়া হয়, ইউ আর গন জি। ফরএভার। জি। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মঞ্জুরুল আলম পান্নার সাহেবের কাছে এখন আসি। সরি, সেটি হচ্ছে এখানে 18 সেকেন্ডের একটা অডিও শোনানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর। আচ্ছা, এটা নিয়েও নানান বিতর্ক আছে। কেউ বলছেন যে পয়লা জুলাই যে হলিয়াটি যে হামলা হয়েছিল সেটার একটা অডিও, অথবা অন্য কিছু, নানান ধরনের কথা হচ্ছে। সেটা ক্লিয়ার বোঝাও যাচ্ছে না। বিবিসি বলছে বিবিসি তদন্ত করে এটা বের করছে, আমাদের চিফ প্রসিকিউটর বলছেন যে আমরা এটা বের করছি, নানান বিতর্ক চলছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? বিবিসির এই ইয়েরা, আর আমাদের যে চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি বলছেন আমরা এটা বের করেছি, আমাদের সিআইডি বের করেছে, বিবিসি বলছে আমরা বের করেছি। আপনি তফাৎটা কিভাবে দেখেন? এটা কি আসলেই শেখ হাসিনা, নাকি জুলাই হলিয়াটিজান হত্যাকাণ্ডের সময় কোন সময়কার? এটা কিন্তু জনগণ বুঝতে পারছে না। শুধু বিবিসি বলছে এটা শেখ হাসিনার, আমরা মেনে নিয়েছি সেটা শেখ হাসিনার। এটার আগে পিছে কি কথা ছিল, কার সাথে কথা বলছে, সেরকম সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে আপনারা হলে কি করতেন, বা একজন সাংবাদিক কি করতে একটু বলবেন প্লিজ। আমি তো প্রথমেই সম্ভবত সে বিষয়ে অ্যাড্রেস করেছি, মানে এখানে যে এতটুকু অডিও দিয়ে মানুষ আসলে কি বুঝবে? মানুষটা একটা বিভ্রান্তির মধ্যে চলে গেছে, ঘোরতর বিভ্রান্তির মধ্যে। তবে সুবিধা হয়েছে তাদের যারা ঘোরতর শেখ হাসিনা বিরোধী, যারা আইন কানুনের তোয়াক্কা করছে না,
যারা যে কোনো উপায়ে শেখ হাসিনার একটি বিচার করতে হবে, আওয়ামী লীগকে নির্মূল করতে হবে ইত্যাদি ইত্যাদি, তারা এটাকে লুফে নিয়েছে। এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি আরেকটা মজাদার শব্দ ইউজ করেছেন, যে এটা ট্রায়াল, মানে কি বলে এটাকে, এটা এটা আমাদের কিছু একটা এরকম ওপেনিং। না, ওপেনিং শব্দটা আমি ঠিক এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে টেইলার টেইলার ট্রেলার সিনেমার যে টেইলার ইউজ করা হয়, নাটকের যে জি টেইলার জি ইউজ জি, করা হয়, তার মানে এটা কি নাটক, এটা কি কোনো মুভি? আচ্ছা আচ্ছা, মানে অদ্ভুত সব, মানে আসলে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এইসব নাটক করতে হয়তো এটা নাটক, নাটকের অংশ হিসেবে যেমন আমরা টেইলর বলি যে চুম্বক অংশ আমরা ছাড়ি, হ্যাঁ, তিনি কি নিজের অজান্তে এই শব্দটা ইউজ করে ফেলেছেন চিফ প্রসিকিউটর? আমি জানি না, হতে পারে ছাত্রী তো অনেক সময় অনেক সত্য জিনিস বেরিয়ে আসে। আচ্ছা, তো এই জায়গাগুলো থেকে, এবং আপনি যেটা বললেন যে বিবিসি বলছে যে তারা পেয়েছে, আমি অবশ্যই এটা জানি না, হয়তো আপনি শুনে থাকতে পারেন যে বিবিসি সোর্সটা ওইভাবে কি ক্লেম করেছে যে তারা পেয়েছে। না না না, আচ্ছা, তাহলে ওরা ওরা তারা উজ্জ্ব রেখেছে, এটা উজ্জ্ব রেখেছে। এখন বিষয় হচ্ছে কি, যখন এই বিষয়গুলো এতটা ধোঁয়াশা তৈরি করছে, তো আমাদেরকে বুঝে নিতে হবে, খুব স্বাভাবিক, যে বিবিসির এই রিপোর্টটি অবশ্যই একপেশে এবং উদ্দেশ্য প্রণোদিত। বিতর্কিত তো বটেই, বিবিসি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিভাবে তারা এটা জাজ করেছে, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু ওটাও একেবারে অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট কোনো ধারণা, দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল সবকিছু মিলে। এবং আওয়ামী লীগ যেটা দাবি করছে, আওয়ামী লীগের ফেসবুক পেজ বা আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে যে এটা 16ই জুলাই, আই মিন 2016-র 1 জুলাই হলি আর্টিজানে যে জঙ্গি হামলাটা হয়েছিল, সেই হামলা মোকাবেলা করতে গিয়ে কোন এক পুলিশ কর্মকর্তাকে তিনি এই নির্দেশনাটি দিচ্ছেন, হতে পারে অস্বাভাবিক কিছু নয়। এখন এমনও তো কথা উঠছে যে মার্কো রুবিওর ভয়েস ক্লোন করে, এআই টুলস ব্যবহার করে এটা নানান কাজে ব্যবহার করা হচ্ছে। এটা তো সিএনবিসি বা ওয়েস্টার্ন যে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো, সেগুলোতে এই বিষয়টি আসছে। অনেকে আবার এটাও বলছেন যে যদি মার্কো রুবিওর ভয়েস নকল করা যায়, তাহলে শেখ হাসিনা ভয়েস নকল করা যাবে। শেখ হাসিনা কেন, আপনার আমার সবার ভয়েস নকল করা যাবে। অর্থাৎ পুরো বিষয়টি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে কোনো স্বাভাবিক বিষয় নয়। এটি অবশ্যই এর মধ্যে ইফ বাট কিন্তু যদি অনেক কিছু লুকিয়ে রয়েছে। আর বিবিসির রিপোর্টটি কোনোভাবেই আমার কাছে কোনোভাবেই মানসম্মত কোনো রিপোর্ট মনে হয়নি, অন্তত আমার অভিজ্ঞতা বলে। জি, গুড গুড, অনেক ধন্যবাদ আপনাকে। স্যারের কাছে আমি যে বিষয়টি এখন জানতে চাইব সেটি হচ্ছে, বিবিসি প্রতিবেদন করেছে, বিবিসি কি বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশে তাদের অফিস আছে কিনা। আবার কেউ প্রশ্ন করেছেন মব ভায়োলেন্সের ভয়ে বিবিসি এই ধরনের একটা প্রতিবেদন করেছে, এবং তারা ভয় পাচ্ছেন যে তাদের উপর কোনো আক্রমণ হয় কিনা, তারা অস্বাভাবিক কিছু না। এবং তারা যেভাবে প্রতিবেদনটি করেছে 1 বছর পরে করেছে, বিবিসির মতো একটা প্রতিষ্ঠানে 1 বছর পরে, ঠিক আছে অনেক সময় নেয়, কিন্তু এমন এক সময় করেছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি চলছে এবং মামলার কিছু একটা হবে, এবং প্রসিকিউটর সাহেব, চিফ প্রসিকিউটর নানান ধরনের কথা বলছেন শেখ হাসিনাকে নিয়ে। সেই ক্ষেত্রে এটা উদ্দেশ্যমূলক মনে হয় কিনা আপনার, যে প্রি প্ল্যান্ড ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে আপনি অনেক কথা বলেছেন, এটাও কি সেরকম একটা কিছু? দেখুন, আমি তো বিবিসির দুটি চেহারাই বলে দিলাম আপনার সামনে। আপনি সেটা বলছেন, একদম গোড়ায় আমি চলে গেছি, এবং সেই আজকে প্রথম শুনলাম আমি। জি জি জি। এবং যেহেতু এই বিষয়ে আমার সৌভাগ্য হয়েছিল একটু গবেষণা করবার, তার উপর ভিত্তি করে আমি বলেছি। এক, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মার্কিন প্রশাসন ডিটারমাইন্ড ভাবে প্রায় 2-3 বছর ধরে স্যাংশন, তারপরে আপনার বিবৃতি, তারপর নৈতিক সমর্থন, তারপর নানান রকম ভাবে রেজিম চেঞ্জ করার জন্য বীজ বপনের যে কাজগুলো সেগুলো করে গেছে। পিটার হাস মহোদয়, হিজ এক্সেলেন্সি, তিনি ঢাকায় বসে রীতিমতো সংহতি আপনার তার যে দৌড়ঝাঁপ, সেগুলো
ছিল রিমার্কেবল, এবং খুব ডিটারমাইন্ড ভাবে, ফোকাসড ভাবে স্টেট ডিপার্টমেন্ট, স্থানীয় আউটফিট, যেটা ডিপ্লোম্যাটিক আউটফিট, সবাই মিলে কিন্তু কাজ করছিলেন। এবং জি এটি যখন ফোকাস ভাবে, ডিটারমাইন্ড ভাবে সুপার পাওয়ার নেমে পড়ে, তখন জি যা অনিবার্য, কারণ আপনার যার সঙ্গে খেলাটা, তারা তো আপনার ওই সেলিম মাহমুদ কিংবা আফজাল মহোদয়ের মতো ক্যালিবারের লোকজন, উইথ ডিউ রেসপেক্ট, আমি খুব খোলামেলা বলছি, নাথিং পার্সোনাল। যার যে জি কাজ না, আপনার ছাগল দিয়ে তো হাল চাষ হবে না, আপনার জি সেই রকমের তাগড়া বলদ কিংবা সাঁড় লাগবে, তাই না? জি তো ফলে ইউর নো ম্যাচ, এবং তাই হয়েছে। একেবারে সেটিং ডাকের মতো বসে আছেন আপনি, চারদিক থেকে জালটা ছোট হয়ে আসছে, ফাইনাল থ্রাস্ট যেটা হলো, তার ফলে যা অনিবার্য তাই আমরা দেখলাম। এবং খেয়াল করে দেখেন এরপরে যে নাটকটা, তার জবনিকার পর আমরা বাকি কাজগুলো দেখছি, যেমন সংশ্লিষ্ট ভবনটি মিউজিয়ামে রূপান্তরের কাজ চলছে, চারদিক কিন্তু চমৎকার টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এখন রং করা ঝকঝকে, এটাকে মনে হবে না একটা বদ্ধভূমির মতো জায়গা পরিণত হয়েছিল এটি। আবার আপনার এই যে বিবিসির মতো প্রতিষ্ঠান, তারা খুব মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিন্তু আপনার কলম যেমন থাকে, এপিলগও সেরকম আমরা দেখি। তো এটা পার্ট অফ দ্য এপিলগ সেভাবেই চলছে বলে আমার ধারণা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে স্যার। আচ্ছা পান্না ভাই, আমি কিছু কমেন্টস একটু নিয়ে নিই। এই সেই কমেন্টস আছে, আজকে আমি নিজে চালাচ্ছি কিন্তু অনলাইন, আমি বুঝবো না কোনটা ভালো কোনটা মন্দ, আমি দেখাতে থাকি। এস কে দাস তিনি বলছেন, কেন ভাই দেশে আসলে, আচ্ছা ঠিক আছে, শব্দটা পারিবারিক শিক্ষা, এটা কি যেন লিখেছে আমি ঠিক পড়তে পারছি না। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লিখেছেন এস কে দাস, আপনাকে ধন্যবাদ। এবং আফিফা হুসাইন অন্তরা তিনি বলছেন, বিবিসি ব্রিটিশ সিক্রেট এজেন্সি M16 এর প্রেসক্রিপশনে বিশ্বে ব্রিটিশ স্বার্থ প্রতিষ্ঠিত করেন এবং বিবিসি অফিস M16 অথবা MI6 এর কার্যালয় হিসাবে কাজ করে দেশে দেশে। হ্যাঁ ঠিক আছে, অনেক কথাই বলেছে, আমি অস্থির হয়ে যাচ্ছি, অনেক কমেন্টস স্যার। ওই যে বিবিসি আচ্ছা লোন দেবে, ও মাই গড, ইউনুস দেশটা ধ্বংস করে দিচ্ছে, আমি পড়তে পারবো না এত। ও আচ্ছা ঠিক আছে, কলিমুল্লাহ স্যার খুব সুন্দর বলেছেন, কি ছাগল দিয়ে। আচ্ছা, অনেক কথাই আসছে, ইউনুস রেজিমের স্বপ্ন, আমি অনেকগুলো 3 বাটপার একসাথে, 3 বাটপারের আবুল ফজল সাহেব তিনিও ভালো বলেছেন, 3 বাটপার মিলন মেলা। অনেক ধন্যবাদ আপনাকে, বাটপার মনে হয়, জি জি জি। আবার হুমকিও আছে যে তোমাদের খবর আছে, এসব লেখা হচ্ছে। খবর আছে, 3 জনকেই খবর আছে, 3 জনকে আবার অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। হ্যাঁ, কলিমুল্লাহ স্যার, আবার কলিমুল্লাহ স্যার এবং স্যার আমাদের চোখ খুলে দিয়েছেন, ধন্যবাদ পান্না ভাই। আচ্ছা পান্না ভাই কি আবার পান্না ভাই রাহুল কান্তিপাল, পান্না ভাই ফরহাদ মাজারের সাথে টকশো থেকে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, এটা নিয়ে আলোচনা করুন, একটু জরুরি। আচ্ছা অনেক কথা আমি একটু দেখাতে থাকি। পান্না ভাই আপনি বলেন যে এই ওই যে আমেরিকা নাকি কোনো কিছুতেই লস করতে চায় না, স্যার মনে হয় এটা ভালো বলতে পারবে, স্যার একটু শেয়ার করবেন। সেটি হচ্ছে আমেরিকার যে এখন 35% ট্যাক্স বসিয়ে দিয়েছে বাংলাদেশের উপর, হ্যাঁ অতিরিক্ত। আমেরিকা যে 29 মিলিয়ন বা 50 মিলিয়ন স্যারের ভাষায়, সেটা কি তারা তুলে নিতে চাচ্ছে? আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম এখন। এই যে বাংলাদেশের উপর যে এখন 35% ট্যাক্স বসিয়েছে অতিরিক্ত, আমেরিকা তাদের যে 29 মিলিয়ন বা 50 মিলিয়ন তুলে নিতে চাচ্ছে কিনা আপনি একটু বলবেন। না, সেটা তুলে দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যবসাটা সম্ভবত আমাদের থাকছে না, আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। শুধু যুক্তরাষ্ট্রেই তো $10 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, গার্মেন্টস পণ্য। এবং আমি এদিক থেকে ভারতকে দোষারোপ করব না, মার্কেটটা ভারতে চলে যাচ্ছে, ভারতে দীর্ঘদিনের টার্গেট ছিল। আমাদের কি টার্গেট থাকবে? আমাদের টার্গেট থাকবে অন্য দেশের বাণিজ্য আমাদের দেশের দখলে নেওয়া, তাই না? এটাই তো প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সেটি করার চেষ্টা থাকবে। এবং আপনি দেখেন যে ভিয়েতনামে হয়তো 20% ট্যারিফ ইম্পোজ করেছে, সেম অ্যাজ ভারতে। তার মানে আমাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো যে অবস্থায় ছিল, মানে আমাদের চেয়ে পিছিয়ে ছিল যারা, তারা এখন আমাদেরকে টপকে তারা সুবিধাজনক অবস্থা থাকবে এবং মার্কেট গুলো সেখানে চলে যাবে, খুবই স্বাভাবিক। এখন বিষয় হচ্ছে যে দেখেন
খুব সিলি একটা মন্তব্য করি, যেটা নিয়ে আমি একটু আগে একটা কন্টেন্ট করেছি। উপদেষ্টা পরিষদে এই নিয়ে বৈঠক হয় যে শেখ হাসিনার শাসন আমলে মেয়েদেরকে, মানে নারী কর্মকর্তাদেরকে স্যার বলে অ্যাড্রেস করা হতো, হ্যাঁ, বা প্রধানমন্ত্রীকেও, মানে সাবেক প্রধানমন্ত্রীকেও স্যার অ্যাড্রেস করা হতো। নারী কর্মকর্তাদেরকে এখন থেকে স্যার অ্যাড্রেস করা যাবে না, এটা নাকি একটা উদ্ভট চিন্তা। আচ্ছা, উদ্ভট হোক, বিকৃত মানসিকতার হোক, এত জরুরি একটা ইন্টারিম গভর্নমেন্টের এই স্বল্পকালীন সময় এইসব নিয়ে আলোচনা করার, এবং সেটা বাতিলও করা হয়েছে। এটা যে একটা প্রোটোকল হয়েছিল সেটা বাতিল করা হয়েছে বৃহস্পতিবারে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এখন নারী কর্মকর্তাদেরকে কি বলে সম্বোধন করা হবে, স্যার এবং ম্যাডামের মাঝামাঝি কোন শব্দ আছে কিনা আবিষ্কার করতে হবে। এই জন্য একটা কমিটিও করা হয়েছে, হ্যাঁ, রেজওয়ানা হাসানকে নিয়ে এবং মিস্টার ফজল কবির সাহেবকে নিয়ে, জ্বালানি উপদেষ্টা। ও মাই গড, এত সময় সরকারের, এত সময়, 3 মাস সময় পেল দর কষাকষির জন্য। আমি এই সিলি এক্সাম্পলটা এই কারণেই দিলাম, 3 মাস সময় পেল এপ্রিল থেকে এই যে আপনার জুন, তাই তো, এপ্রিল মে জুন, হ্যাঁ, 3 মাসের মধ্যে কি আগানো হয়েছে? দর কষাকষির ক্ষেত্রে গভর্নমেন্ট কি করেছে? আঙুল চুষছিল, ফিডার খাচ্ছিল। নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান, তার কি কাজ ওখানে? তিনি আমেরিকা বসছিলেন কেন? মানে কনসার্ন পার্সন গুলো দর কষাকষি না গিয়ে ডক্টর খলিলুর রহমান ওইখানে গিয়ে তিনি কি করছিলেন, সেটাও তো অনেক সমালোচনা হয়েছে। তো আজকে আমার দেশের অর্থনীতি যেখানে ভালনারেবল, পান্না ভাই একটু শুনতে পাচ্ছি না। আচ্ছা স্যার, পান্না ভাই আবার যুক্ত হোক। আপনি স্যার একটু বলবেন স্যার। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্রে এই জিনিসটা 35% এটাকে চূড়ান্ত হয়ে গেছে স্যার, একটু বলবেন স্যার, এটা কি চূড়ান্ত? আপনি যদি আমাকে শুনতে পারেন। এখন পর্যন্ত যা আপনার ব্যাপারটা সেরকম, মানে এর সঙ্গে আবার কন্ডিশনাল বিষয় আছে। আমরা যদি আমাদের শুল্ক বাড়িয়ে দিই তাহলে সেই হারে তারাও বাড়বেন, অর্থাৎ এটা গিয়ে 50 ঠেকবে। এখন আমাদের যিনি এমিসারি হিসেবে গিয়েছেন, আমাদের মুর্তজা, আমাদেরই সংবাদ মাধ্যমের একজন প্রো ইউনুস ব্যক্তিত্ব, তিনি আপনার নানান ভাবে অভয় দেওয়ার চেষ্টা করছেন যে এখনো সময় ফুরিয়ে যায়নি এবং যতটা পরিমাণে পারা যায় সেটাকে আপনার একটা ফেস সেভিং জায়গায় নিয়ে আসার জন্য সচেষ্ট তিনি এবং তার সহকর্মীরা। এখন দেখা যাক, only time will say what happens. We can hope for the best. আমরা তো দেশের মঙ্গল চাই, অর্থনীতি আপনার এফেক্টেড না হোক, সেটাই আমাদের কায় মনে বাক্যে প্রার্থনা মানতে হবে। আচ্ছা, ঠিক আছে, যদি তাই না হয় তাহলে তো বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এবং প্রভাব পড়বে। এখন ওই বিনিয়োগের কথা বলি, একজন বললো যে আমাদের একজন চায়না গেছে বিনিয়োগ আনার জন্য তিনি চায়না গেছেন। আমাদের ওই যে আমাদের কি, আমার ভুলে গেছে নামটা, ভুলে গেছে আমাদের আশিক চৌধুরী তিনি গেছেন এবং বিনিয়োগ আনবেন। আমরা সেটাও চাই বিনিয়োগ আসুক, বাংলাদেশে আসুক, তবে এইভাবে বাংলাদেশে অশান্ত পরিবেশ যদি থাকে সেক্ষেত্রে বিনিয়োগ আসবে কিনা অনেকে সন্দেহ করছেন। যাক, মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে জিনিসটি করছে স্যার, এটা কি আমাদের ভাগ্যে ছিল এই ধরনের একটা ঘটনা? বাংলাদেশে অনেক দেশের ক্ষেত্রেই হচ্ছে। তাছাড়া বাংলাদেশের কথাটা কি আমরা কি কনভিন্স করতে পারিনি, নাকি আমাদের কোনো ব্যর্থতা ছিল? সেটি মূল বিষয়টা হচ্ছে প্রশাসন পাল্টে গেছে, এটা আর ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন না। সুতরাং যেহেতু আপনার এটা রিপাবলিকান, in their eyes Yunus is not the blue-eyed boy anymore. তো ফলে আপনার যেখানে ট্রাম্প মহোদয় তার নামই মুখে উচ্চারণ করতে চান না, সম্বোধন করেন where is that micro credit guy, খেয়াল করেন, কোট আনকোট। তো ন্যাচারালি আপনার যেখানে বিনম্র শ্রদ্ধায় বারেক হোসেন ওবামা তার গলায় আপনার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পরিয়ে দেন, সেই
জায়গাটা তো এখন আর অবশিষ্ট নেই, ফলে এখানে আমি আরেকটা কথা বলি, সিমিলার এক্সপেক্ট করতে পারি না। আচ্ছা স্যার, আরেকটা কথা বলি, ইলন মাস্কের সাথে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা রিলেশন আমরা দেখেছি, স্টারলিংক বাংলাদেশে এনেছেন, ইলন মাস্কের সাথে ঘনিষ্ঠতা হলে ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ধরনের ঘনিষ্ঠতা হবে, কিন্তু এখন তো বিধিবাম, এখন ইলন মাস্কের সাথে তো ট্রাম্পেরই সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে এটাও কোনো বিরূপ প্রভাব ফেলছে কিনা আপনার কাছে কি মনে হয়? এবং সন্দেহ আপনি খেয়াল করে দেখেন একটা ভয়ঙ্কর ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে আপনার ইলন মাস্কের পায়ের আঙ্গুলগুলো, বুড়ো আঙ্গুল চুষছেন আপনার দ্বিগুণ উৎসাহে ট্রাম্প মহোদয়। এটি ভয়ঙ্কর লজ্জাস্কর একটি আপনার ব্যঙ্গচিত্র। ফলে প্রতিটা মানুষ তা যদি সাবজেক্টিভ হয় তাহলে তো লেখাপাত করবে, সুতরাং তার আঁতে লেগেছে এবং তার ফলে যা হওয়ার, fallen from grace. After all, Donald Trump is His Excellency the President, not আপনার Elon Musk in de facto sense, maybe, but not in de jure sense. So যেটা হওয়ার তাই হয়েছে। তাই হয়েছে, তাহলে এটাও আমাদের হিতে বিপরীত হয়ে গেল। বিধিবাম হলে যা হয়, বিধিবাম হলে যা হয়। এখন সুন্দর করে স্যার একটা ক্লোজিং আপনি যদি দেন, আমাদের দেশের অবস্থাটা কি, কোথায় যাব আমরা, কোন দিকে যাচ্ছি? বিবিসির এই প্রতিবেদন, মানুষ আপ্লুত হয়েছে, কান্নাকাটি করেছে অনেকে, কিন্তু এই প্রতিবেদনের মধ্যেও অনেক ঘাপলা আছে, অনেক কিছু তারা ওভারলুক করে চলে গেছেন, যে কারণে যারা ক্রিটিক, যারা সাংবাদিকতা করেন বা যারা একটু কনসাস পিপল, তারা কিন্তু এই বিবিসির প্রতিবেদনকে গ্রহণ করতে পারেননি। আপনি স্যার এখন দেশবাসীর পক্ষ থেকে, দেশের মানুষ মাঝে মধ্যেই জানতে চায় আপনাদের কাছ থেকে যে আমরা এখন কি করব বা কি হচ্ছে, কি হওয়া উচিত, একটু 2-1 মিনিটের মধ্যে স্যার বলে যদি শেষ করে দেন। দেখুন, আমি তো এপিলগ এবং প্রলগের কথা বলছিলাম, এখন এপিলগ পর্ব চলছে। মার্কিনরা যে স্কিমটা মাথায় নিয়েছিল তার অবশেষ এখন যেহেতু ঘটছে, এখানেও কিন্তু আপনার যে ফোকাস সেটি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আপনি ক্ষমতাচ্যুত হয়েছেন বলে পার পেয়ে যাবেন কিংবা আপনি সিম্পেথি পাবেন, সেটা ভাবার কোনো কারণ নেই। আপনাকে যা কিছু আনাড়িপনা করেছেন তার মাসুল দিতে হবে, এক। আর দ্বিতীয়ত, আপনি যদি এখন বর্ন এগেইন হন তাহলে আপনার খানা আছে। আপনাকে রিয়েলাইজ করতে হবে যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু সঠিক ছিল না। আপনি তনুবপু যে আয়তনের, তার চেয়ে বড় বৃহদাকার প্রাণীর সঙ্গে, ডাইনোসরের সঙ্গে মল্লযুদ্ধ অবতীর্ণ হয়েছেন, তো ফলে যা হবার তা অবশ্যম্ভাবীভাবে ঘটবে, তাই হয়েছে। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা হচ্ছে মরাল অফ দ্য টু। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আবার কেউ কেউ বলছেন যে বিবিসি যে শেখ হাসিনার কণ্ঠের ফরেন্সিক রিপোর্ট নাকি তৈরি করেছেন, তারা যে বিশ্লেষণ করেছেন, বিবিসির যন্ত্রপাতি ঠিক আছে কিনা, ওরা ঠিকভাবে প্রতিবেদন তৈরি করতে পেরেছে কিনা, এইটা নিয়ে অনেক কথা হচ্ছে। বিবিসি রিপোর্ট ভুয়া, অর্থাৎ দেশবাসীর মধ্যেও একটা কনসাসনেস আপনাদের আলোচনার মাধ্যমে বা তাদের বিচার বিবেচনার মাধ্যমে, তারা সাংবাদিকতার দিক থেকে যদি দেখেন, বিবিসির এই রিপোর্টের মধ্যে অনেক ভুল তথ্য তারা পাচ্ছেন, অনেক কিছুই তাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। যাই হোক, আমরা সেই আলোচনায় আজ যেতে চাই না। বিবিসির যে পান্না সাহেব আবার যেটি বলেছেন যে বিবিসি যদি নেক্সট টাইম পরবর্তীতে আর একটা ধারাবাহিক প্রতিবেদন করে ওগুলো নিয়ে, যেগুলো তাদের ল্যাকিংস ছিল, তাহলে হয়তো তারা সেটা সংশোধন করতে পারবে, কিন্তু না হলে এই বিবিসির এই প্রতিবেদন দেশবাসী গ্রহণ করবে না, এটা উদ্দেশ্যমূলক বলে মনে করছেন অনেকে।